294টা আসনে নির্বাচন আসন্ন। ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিলেই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে তাদের কৌশল অবলম্বন করে নির্বাচনে অবতীর্ণ হবে। আমার নিজের প্রেডিকশন বা নিজের ধারণা, নিজের উপলব্ধি, বাংলায় যে শাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি নিজেকে মা মাটি মানুষের নেত্রী হিসাবে বারবার প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু আমরা দেখেছি 2011 সালের 20শে মে যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, তিনি বলেছিলেন প্রত্যেক শনি রবিবারে আম জনতার সঙ্গে, আম আদমিদের সঙ্গে কথা বলবেন কালীঘাটের বাড়িতে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেছি, যখন সিপিএম এর সরকার ছিল, জ্যোতিবাবু তার ইন্দিরা ভবন থেকে বেড়াতো সল্টলেকের, সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিট হয়ে রাইটাসে যেত। একইভাবে বুদ্ধবাবু 11 বছর মুখ্যমন্ত্রী, তিনি ওই বালিগঞ্জে তার বাসা থেকে বেড়াতো, তিনি আলিমুদ্দিন হয়ে রাইটাসে যেত, আবার রিটার্নের টাইমে আলিমুদ্দিন হয়ে তিনার বাসায় যেত। আর মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যে মানুষের সঙ্গে দেখা করা তো দূরের কথা, আজকে তার ক্যাবিনেটের সদস্যরা তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ পায় না। তার দলের বিধায়ক আমরা বহুবার বলেছি যে 5 মিনিট 2 মিনিটের জন্য আমাদের কিছু ডিমান্ড বা আমাদের কিছু আলোচনা করার জন্য কোনো সুযোগ কোনোদিন দেননি। উনি এত অস্থিরতা দেখান, এত ব্যস্ততা দেখান, বিধায়কদের সঙ্গে কথা বলেন না। যে বিধায়কদের উনি নিজে 2021-এর ভোটে নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিলেন। তাহলে আমরা যারা নির্বাচিত ছিলাম, সেই নির্বাচিতরা কিন্তু আমার দলনেতা তৈরি করে তাকে পরিষদীয় নেত্রী করে তাকে শপথ নিয়েছিল। সেই তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলে তোমরা চুপ, আমি একাই 100। তাহলে উনি নিজেই সংবিধান মানেন না। 26-এ কি হবে? 26-এ হ্যাং অ্যাসেম্বলি হবে, কেউ মেজরিটি পাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি 100-র উপর পাবো। আমি 182টা আসনে লড়বো। 100-র উপর সিট জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত বিধায়ক যাবে। তারপরে পরিষদীয় মিটিং ডেকে পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব কার সঙ্গে সরকারে যাব, কার বিরোধিতায় যাব। নিশ্চয়ই আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আমি একটাই, বাংলার উন্নয়ন করা, বাংলার মানুষকে নিয়ে যে চোর বৃত্তি করছে, চাকরি বিক্রি করছে, পুজো নিয়ে ব্যস্ত, অন্য কিছু নিয়ে, খেলাধুলা নিয়ে ব্যস্ত, নিশ্চয়ই খেলাধুলা উৎসাহিত করে। তার মানে এই নয় খেলার নামে মেলা করে বেড়াবে, শিল্পর নামে মেলা করে বেড়াবে। কোনো শিল্প নাই, কারখানা নাই, কর্মসংস্থান নাই, এসব আমরা প্রায়োরিটি দেব। 4 নভেম্বর 2025 থেকে আমাদের বাংলায় আনুষ্ঠানিকভাবে এসআইআর এর কাজ শুরু হয়েছিল। ভারতের ইলেকশন কমিশন এত শর্ট পিরিয়ডে, এত শর্ট টাইমে, এত বড় একটি রাজ্য যেখানে 7,66,533 জন ভোটার, সেখানে মাত্র 4 মাসের মধ্যে যে পূর্ণাঙ্গ এসআইআর এর কাজ চালু করেছিল, এটাই আমি বলবো বাংলার মানুষের উপরে জুলুম বা অত্যাচার। কারণ এর আগে 2002 সালে যখন এসআইআর এর কাজ শুরু হয়েছিল, তখন 2.5 বছর ধরে এসআইআর এর কাজ হয়েছিল। অথচ এবারে রাজ্য সরকার মুখে বললেন যে এসআইআর মানছি না, মানব না, কিন্তু তারা অযোগ্য কর্মীদের নিয়োগ করলেন বিএলও হিসাবে এবং এআরও হিসাবে। এবং সেখানে দেখা গেল যে এই 4 নভেম্বর থেকে যেটা পুরো জানুয়ারি মাস পর্যন্ত যেটা এসআইআর এর কাজ করলো, সেই তাদের 50% সরকারি কর্মচারীদের অ্যাপ সম্বন্ধে কোনো ধারণা নেই, কম্পিউটার চালাতে জানে না। তাদের দিয়ে বাংলায় যেটা ছাগল দিয়ে ধান মারা হলো। মুখে তিনি বললেন এসআইআর মানব না, তারপরে কিন্তু এসআইআর তিনি করলেন। করতে গিয়ে দেখা গেল যে লাস্ট যখন ড্রাফটিং লিস্ট টাঙানো হলো, খসড়া তালিকা টাঙানো হলো, তখন দেখা গেল যে 7,66,533 জন ভোটারের মধ্যে 58,20,000 মতো ভোটারের নাম বাদ গেল, ডেথ কেস এবং ডবল নেম কেস। সেটা ঠিকই আছে, যারা ডেথ তাদের নাম আগেই বাদ যাওয়া উচিত ছিল। এদের গাফিলতির জন্য রাজ্য সরকারের ইলেকশন কমিশন বা যাদের কর্মচারীরা এই কাজ করে
তাদের গাফিলতির জন্য 58,20,000 ভুয়ো ভোটারদের নাম ছিল, কারো ডবল জায়গায় নাম ছিল, কারো ডেথ কেসের নাম ছিল। তো সেটা আমরা কেউ বিরোধিতা করিনি। সঠিক ভোটার লিস্ট হোক, বৈধ ভোটার লিস্ট হোক, তারপরে নির্বাচন হোক, এটাই ছিল। এই রাজ্য সরকারের ভুল পদ্ধতিতে, অর্থাৎ অযোগ্য অপদার্থ লোকদের দিয়ে এসআইআর এর অ্যামনিশন ফর্মটাকে ডাউনলোড করতে গিয়ে দেখা গেল যে 1,36,00,000 মানুষকে আবার, যাদের ড্রাফটিং লিস্টে নাম ছিল, খসড়া তালিকায় ছিল, তাদের আবার হিয়ারিং এর জন্য নোটিশ খেতে হলো। তারপরে এত মানুষকে হিয়ারিং এ অ্যাটেন্ড করতে হলো লাইন দিয়ে সারা দিন ধরে বিডিও অফিসগুলোয় বিভিন্ন। তো বিষয়টা হচ্ছে যে সেখানে 1,36,00,000 মানুষকে আবার আননেসেসারি হিয়ারিং করার নোটিশ দিল। সেই নোটিশের পরে দেখা গেল 60,08,000 মানুষের নাম গোটা বাংলায় ওই যেখানে ড্রাফটিং লিস্টের পরে আবার যে মূল লিস্ট ছিল 7,09,00,000 মতো, তাদের মধ্যে থেকে 60,00,000 মানুষের নাম আবার এখানে বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হলো ঝুলিয়ে। এবং তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট গেল, মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গেলেন না করতে। তারপরে কি অর্ডার আসলো, সুপ্রিম কোর্ট হিয়ারিং করলো গত মঙ্গলবারে, নির্দেশ দিল যে আমাদের নৈতিক জয় হয়ে গেছে, বিরাট জয় হয়ে গেছে। কি জয়? বাংলার মানুষকে ভোটার লিস্টে নাম তোলার জন্য আজকে জুডিশিয়ালকে পাঠাতে হচ্ছে। মালদাতে 100 জন বিচারপতি 4 তলায় বসে তাদের ভেরিফিকেশন করছে। মুর্শিদাবাদের 200 জন বিচারপতি 11 লক্ষ মানুষের নাম ভেরিফিকেশন করছে। তারপরেও আমাদের কাছে খবর আছে যে এর প্রায় 30% মানুষকে একবারেই কেটে দেওয়া হবে, ওই ভেরিফিকেশনের মধ্যেই ছেঁটে রাখা হবে। এবং তাতে রাজ্য সরকার বলছে যে ট্রাইব্যুনাল কোর্টে যাবে। আমরা পুরোপুরি প্রশাসনকে বলেছি, গোটা রাজ্যের সিওকেও বলেছি, ইলেকশন কমিশনকেও বলেছি, কোনো মতেই বৈধ ভোটাররা, ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক, যাদের ভোটার লিস্টে নাম গত 20 বছর ধরে আছে, কেউ 20 বছর ভোট দিয়েছে, কেউ 30 বছর ধরে ভোট দিয়ে এসছে, কেউ 5 বছর আগেও ভোট দিয়েছে, কেউ 21-এ ভোট দিয়েছে, 23-এর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছে, 24-এর পার্লামেন্টে ভোট দিয়েছে, তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? মুখ্যমন্ত্রী ক্রেডিট নিচ্ছে যে ওদের নৈতিক জয় হয়েছে ট্রাইব্যুনালে, ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে যেতে হবে কেন? এটা কি 2 নম্বর নাগরিক নাকি যে তাদের নাম বাদ দিয়ে আবার কৌশল করে ট্রাইব্যুনালে যেতে হবে? আমরা কোনো মতেই কোনো ভোটার, বৈধ ভোটার ট্রাইব্যুনালে যাবে না। এই প্রশাসনকে, জুডিশিয়ালকে পুরো পূর্ণাঙ্গ ভোটার লিস্টে নাম তুলতে হবে। মালদায় 8 লক্ষ মানুষ, 12টা সিট, 22টা সিট মুর্শিদাবাদে, 62 লক্ষ ভোটার, সেখানেও 11 লক্ষ ভোটারকে এইভাবে বঞ্চিত করে রাখা হয়েছে। পরশুদিন রাত্রি অবধি 10 লক্ষ, 60 লক্ষের মধ্যে 10 লক্ষ ভেরিফিকেশন করে যে রিপোর্ট করেছে, তার মধ্যে 3,300,000 নামের একদম সাইড করে রাখা হয়েছে, তাদের নাম উঠবে না। ফাইনাল লিস্ট যেটা তুলবে ওই 60 লক্ষর মধ্যে দেখা গেল 40 লক্ষ তুলবে, আর 20 লক্ষ মানুষকে ওই এতে যাওয়ার জন্য, ট্রাইব্যুনালে যাওয়ার জন্য এরা চক্রান্ত করছে। একটা ভোটারকেও আমরা ট্রাইব্যুনালে যেতে দেবো না। মুখ্যমন্ত্রীর এই চক্রান্তর আমরা পূর্ণ বিরোধিতা করব। আমার সঙ্গে জোটে আছে, আইএসএফ এর সঙ্গে জোট হবে না, সিপিএম এর সঙ্গে হবে না, কংগ্রেস তো আলাদা লড়ছে। আমরা অনেক ইলেকশন কমিশন যা সিদ্ধান্ত নেবে আমরা প্রস্তুত আছি। 1 দফায় হলেও প্রস্তুত আছি, 2 দফায় হলেও প্রস্তুত আছি, 3 দফায় হলেও প্রস্তুত আছি। বিগত 21-এ 8 দফায় ভোট হয়েছিল, আমাদের ভোটটা লাস্ট দফা 29 এপ্রিল 2021 হয়েছিল। কাজে দফা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওটা প্রশাসনের ব্যাপার। যদি একদিনে ভোট করে তারা যদি সিকিউরিটি দিতে পারে, বুথ যদি নিরাপত্তা দিতে পারে, তাহলে একদিন আমাদের কোনো না। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা যতটা সিটে লড়াই করব আমরা প্রস্তুত আছি। রাজ্যে কতগুলো? 182টা আসনে লড়াই করব, সময় মতো নিশ্চয়ই নিয়ে আসবো। আগে প্রকাশ করতে দিন। 60 লক্ষ মানুষের যেটা এক্সিকিউশন, যেটা জুডিশিয়ালরা বসে বসে করছে, তারা ফাইনাল লিস্টে কত লক্ষের নাম অ্যাডিশনাল করছে, যোগ করছে, আর কত লোককে ওই ট্রাইব্যুনালে ফেলছে, তখন তো সুপ্রিম কোর্টে যাব এদের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে যাব। রাজ্য সরকারের এই চক্রান্তর বিরুদ্ধে
রাজ্য সরকার যেমন এটা নাটক করে সুপ্রিম কোর্টে গিয়েছে হিয়ারিং করতে, আমরাও এই সরকারের চক্রান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। আমাদের জন্য সুপ্রিম কোর্টে মুখে বললেন আমি এসআইআর মানছি না, কেন উনি ডিউ টাইমে এসব অযোগ্য লোকদের বিএলই হিসেবে অ্যাপয়েন্ট করলেন, কেন করলেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, রাজ্য সরকারের ক্ষমতা থাকে প্রমাণ দিক। যে সমস্ত লোকদের বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছিল, অ্যাপয়েন্ট করা হয়েছিল, আইসিডিএস এর কর্মী, প্রাইমারি স্কুলের শিক্ষক, 50% লোকটা কম্পিউটারের ক জানে না, তাদেরকে দিয়ে কেন করা হলো? এটা তো অযোগ্য লোকদের দিয়ে কেন এত টাকা দান ছত্র করছে, মন্দির করছে? এটা যদি মনে প্রাণে করতো, যদি একজন করে এডুকেটেড ছেলে যারা কম্পিউটারে যারা এক্সপার্ট, তাদের যদি 15,000 টাকা করে স্যালারি দিয়ে 4 মাস যদি তাদেরকে 10টা করে বুথের দায়িত্ব দিত, 80 কোটি টাকা খরচ করলে টোটাল সুন্দরভাবে হয়ে যেত। আজকে